হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আমি তোমাদের আগেই বলেছিলাম যে এই ওয়েবের চ্যাপ্টার নিয়ে আমি যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা অনেকটা লং হয়ে গেছিলো, তাই জন্য আমি দুটো ভাগে ভাগ করেছিলাম। প্রথম পার্টটা অলরেডি আপলোড করা হয়ে গেছে, এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। যারা প্রথম পার্ট দেখোনি তারা অবশ্যই ওটা দেখে তারপরে এটা দেখবে, তারপরেই তোমরা বুঝতে পারবে। তো চলো তাহলে শুরু করা যাক দ্বিতীয় পার্ট। এবার দেখো সাম ইম্পর্টেন্ট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আমরা নিচ থেকে পড়বো। প্রথমেই কি বলা হয়েছিল, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জ অবধি তাদের ওয়েভ লেন্থ আমি মনে আছে তাদের ওয়েভ লেন্থ কি ছিল? ওয়েভ লেন্থ 10⁻⁻14 মিটার থেকে 10⁻⁴ মিটার পর্যন্ত হচ্ছে সবাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে, আমি আগের পেজেই বলেছি 10⁻⁻14 থেকে 10⁻⁴ পর্যন্ত হচ্ছে সবাই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কিন্তু এর মধ্যেও প্রচুর ছোট ছোট ভাগ করা গেছে। যেমন 10⁻⁻14 থেকে 10⁻, যে 10, মানে সোজা কথা ধরে নাও এটা 10⁻⁻14, এখান থেকে 10⁻⁴, অনেকটা বড় রেঞ্জ। এর মধ্যে কি করেছে, আবার ছোট ছোট আমরা ভাগ করেছি। 10⁻⁻10 এটা, তারপরে আবার 10⁻⁻8 এটা। এবার এইটুকুর মধ্যে যে আছে তাদের একটা নাম দিচ্ছি, এইটুকুর মধ্যে যে আছে তাদের একটা নাম দিচ্ছি, বুঝতে পারলে? মানে ওভারঅল রেঞ্জটা কিন্তু এইটা 10⁻⁻14 থেকে 10⁻⁴ অব্দি সবাই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে, কিন্তু তাদের মধ্যে ছোট ছোট ভাগ করে দিচ্ছি। 10⁻⁻14 থেকে 10⁻⁻10 পর্যন্ত যারা আছে তাদেরকে আমরা কি বলছি? তাদেরকে আমরা বলছি গামা রে। ঠিক আছে, তারপরে আবার দেখো 10⁻10 থেকে 10⁻8 পর্যন্ত যারা আছে তাদেরকে আমরা কি বলছি? এক্স রে। ঠিক আছে, এইবার বলে রাখি এই এত ডিটেল মুখস্থ করতে হয় না। ঠিক আছে, এত ডিটেল মুখস্থ করতে হয় না, শুধু এইটুকুই ঠিক আছে। এইবারে জাস্ট এখান থেকে গাঁথিয়ে মুখস্থ করে নেবে। ঠিক আছে, কিভাবে মুখস্থ করবে দেখো, আমি বলছি যত উপর দিকে যাবে তত শক্তি বাড়বে। ঠিক আছে, আবারও বলি, যত উপর দিকে যাবে তত শক্তি বাড়বে। নিচ থেকে উপর দিকে পড়তে হয়, এটা আমি যেভাবে অন্তত পড়ি। নিচ থেকে উপর দিকে পড়বে, যত উপর দিকে ওয়েভের নামগুলো যাবে তত শক্তি বাড়বে। ঠিক আছে, তার কারণটা দেখো, কারণে তার দরকার নেই, আমি বলে দিচ্ছি জিনিসটা পুরো। তাহলে শক্তি বাড়বে, অ্যাকচুয়ালি শক্তি বাড়ার অর্থ কি জানো? ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক বাড়া। ঠিক আছে, এই যে দেখো ফ্রিকোয়েন্সি রেঞ্জ, এই ফ্রিকোয়েন্সি রেঞ্জ মানে হচ্ছে কম্পাঙ্ক। একটা কথা বলে দিই, যার যত কম্পাঙ্ক বেশি তার তত শক্তি বেশি। ওই জন্য এই যে পুরো এত কটা আমি পড়াবো তার মধ্যে সব থেকে শক্তি হচ্ছে গামার। ঠিক আছে, আসছি পুরো আস্তে আস্তে জিনিসটা আমি বোঝাবো। দেখো এখানে কি বলছে, নিচে আছে রেডিও, একদম নিচে কি আছে? রেডিও ওয়েভ। ঠিক আছে, রেডিও ওয়েভ কে আবিষ্কার করেছে? মার্কনি, মুখস্থ করবে। ঠিক আছে, তারপর কি আছে দেখো, এটা হচ্ছে লং রেডিও। তারপরে আরেকটা ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে শর্ট রেডিও। ঠিক আছে, শর্ট রেডিও কে করেছে? হেনরিক হার্জ। ঠিক আছে, শর্ট রেডিও কি আবিষ্কার করেছে? হেনরিক হার্জ। তার উপরে একটা মাইক্রোওয়েভ থাকার কথা ছিল, কিন্তু এখানে লেখেনি, সেটা নিচে লিখে দিয়েছে। মাইক্রোওয়েভটা লেখেনি, ওখানে জাস্ট আমি লিখে দিলাম মাইক্রোওয়েভ। ঠিক আছে, তারপর কি আছে? ইনফ্রারেড রে। ঠিক আছে, এই যে ইনফ্রারেড রে, এটা কি আবিষ্কার করেছিল? হার্সেল। এই বিজ্ঞানীগুলোর নাম মুখস্থ রাখবে, পরীক্ষায় ডিরেক্ট চলে আসে। তারপর হচ্ছে ভিজিবল রেডিয়েশন। ঠিক আছে, ভিজিবল মানে আমরা যেগুলো দেখতে পাই, তাই না? আমি আগেই বলেছি যে দেখতে পাই, আমাদের দেখতে যেগুলো পাই সেখানেই আমাদের ভালোবাসা জন্মায়, তাই না? দেখতে না পেলে কোনো কিছুর প্রতি ভালোবাসা জন্মাতো? সুতরাং এটা লাভ আমি লিখে রেখেছিলাম ওখানে, মনে আছে? তো যাই হোক, ভিজিবল রেডিয়েশন এটা কে? এটা নিউটন আবিষ্কার করেছিল। তারপর কি হচ্ছে? ইউভি রে, যেটাকে আমরা আলট্রা ভায়োলেট বলি, সেটা কে আবিষ্কার করেছিল? রিটার। তারপর কি আছে? এক্স রে। এক্স রে আবিষ্কার করেছিল কে? রন্টজেন। ঠিক আছে, এই রন্টজেন এক্স রে আবিষ্কার করার জন্য যে ফিজিক্সে যে নোবেল পুরস্কার দেওয়া হয় তোমরা সবাই জানো, তাই না? নোবেল পুরস্কার দেওয়া হয় আমাদের কটা বিষয়? 5টা বিষয় প্রথমে দেওয়া হতো, তাই না? এই যে নোবেল পুরস্কার, যে নোবেল পুরস্কারটা দেওয়া শুরু হয়েছিল কার হাত ধরে জানো? রন্টজেনের হাত ধরে। নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল 1901 সালে। 1901 সালে, এবং 1901 সালের প্রথম যে নোবেল পুরস্কারটা দেওয়া হয় সেটাই হচ্ছে ফিজিক্সের। সেই প্রথম পুরস্কার হাত দিয়ে গ্রহণ করেছিল কিন্তু এই রন্টজেন। বুঝতে, এটা কিন্তু একটা প্রশ্ন যে 1901 সালে নোবেল পুরস্কার দেওয়া হয় এবং অনেকেই পায়, কিন্তু প্রথম, একদম প্রথমবারের জন্য হাতে কার দেওয়া হয়? রন্টজেনের দেওয়া হয়। ঠিক আছে, এক্স রে আবিষ্কার করেছিল বলে। যাই হোক, আর তার উপরে কি আছে? তার উপরে আছে গামা রে, যেটাকে কে করেছে? যেটা হচ্ছে হেনরি বেকারেল হচ্ছে তোমার গামারে আবিষ্কার করেছিল। ঠিক আছে, নিচ থেকে যত উপরে যাবে তত তোমার হচ্ছে দেখবে শক্তি বাড়ে। ঠিক আছে, আর এই নিচ থেকে উপরে যাওয়ার একটা ট্রিক আমি বলে দিই, কি? রেডিও, তারপর হচ্ছে মির্চি, মাইক্রোটাকে মির্চি। মাইক্রোটা এখানে লেখেনি, ঠিক আছে? এই যে রেডিওর উপরেই থাকে হচ্ছে মাইক্রো, বুঝতে পারলে? রেডিও ওয়েভ, তারপরেই আছে মাইক্রোওয়েভ। রেডিও, মির্চি, তারপরে ইনফ্রারেড মানে আই মনে রাখবে। রেডিও, মির্চি, আই। তারপরে এই যে বারবার বলছি না ভিজিবল রে, যেগুলো আমরা দেখতে পাই লাইট, সেগুলোকে আমরা লাভ বলি, তার কারণ এইটা আমি মেলাবো বলে।
রেডিও মির্চি আই লাভ ইউ, তারপরে কি হয় ইউ এর পরে ভি, রেডিও মির্চি আই লাভ ইউ ভি। ঠিক আছে, মানে কি রেডিও হলো, তার উপরে কি হলো মির্চি মানে মাইক্রোওয়েভ, আই মানে ইনফ্রারেড রে, ঠিক আছে, লাভ মানে ভিজিবল রেডিয়েশন, রেডিও মির্চি আই লাভ ইউভি। ঠিক আছে, আই লাভ ইউ অব্দি যায় কিন্তু তারপরে ভিটাও বসিয়ে দাও। ইউভি মানে কি ইউভি রে, আলট্রাভায়োলেট রে, আই লাভ ইউভি, ডাব্লিউটা বাদ দিয়ে দাও, তারপর দেখো এক্স, পরপর ইউভি ডাব্লিউটা বাদ দিয়ে দাও এক্স, তাহলে এক্স রে হয়ে গেল। তারপরে কি হচ্ছে ডাব্লিউ এক্স, তারপরে কি হচ্ছে ওয়াই, ওয়াই এর মতো দেখতে কে গামা, এটা তো দেখো ওয়াই এর মতো দেখতে, গামার এটাকে ওয়াই এর মতোই দেখতে, বুঝতে পারলে, এই যে গামারে সেটাকে ওয়াই এর মতোই দেখতে হয়। তাহলে হয়ে গেল রেডিও মির্চি আই লাভ ইউ ভি, তারপর ডাব্লু বাদ এক্স, তারপর ওয়াই, ওয়াই মানে গামার মতো দেখতে। তাহলে দেখো পুরো ছন্দে এটা মুখস্থ হয়ে গেল এক প্রকার, রেডিও মির্চি আই লাভ ইউ ভি, তারপর ডাব্লুটা বাদ এক্স, তারপর হচ্ছে ওয়াই। ঠিক আছে, তাহলে সবকটা হলো, সবকটার আবিষ্কর্তা হলো। এইবার তোমাদের আমি বলি যত তুমি উপরে যাবে তত দেখো তার ফ্রিকোয়েন্সি বাড়ছে। দেখো এটা দেখো, এটা হচ্ছে মানে তোমার 10⁻6 থেকে 10⁻8, দেখো রেডিও, তার উপরে দেখো সেটা 10⁻10 অব্দি চলে গেছে, বেড়েছে। দেখো এবার 12 অব্দি চলে এসছে ইনফ্রারেডতে, এটা দেখো আরো বেড়েছে ভিজিবলে, এটা দেখো আরো বাড়ছে বাড়ছে বাড়ছে, মানে উপরে যত যাচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক বাড়ছে। ফ্রিকোয়েন্সিকে আমরা এন দিয়ে প্রকাশ করি বা অনেকে এফ দিয়ে প্রকাশ করে, এই কম্পাঙ্ক বাড়ছে। ঠিক আছে, যখন কম্পাঙ্ক বাড়ে তখন কি হচ্ছে, তখন শক্তিও বাড়ে, যত উপরে যাবে তত শক্তি বাড়ে। এইবার এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। এই যে রেডিও ওয়েভ, আমরা যে রেডিও শুনি তাই না, কিংবা ফোনে টোনে কথা বলি, খুব কি ক্ষতি হয়? ক্ষতি হয় না। তার কারণ কি, তাদের ফ্রিকোয়েন্সি এতটাই কম, যে ফ্রিকোয়েন্সি কম না হলে তো তোমার ইয়ে যাবে না, মানে বেশি দূরে যাবে না, ওয়েভ লেন্থ প্রচুর বেশি এদের, তাই না, ফ্রিকোয়েন্সি এতটাই কম যে খুব একটা শক্তি নেই, তাই জন্য কোনো রকম কোনো সমস্যা হয় না। তোমরা জেনে থাকবে কিছুদিন আগে জুন মালিয়া, যে জুন মালিয়া মানে নায়িকা যে ছিলেন আর কি আগেকার দিনে, উনি কি করেছিলেন, উনি করেছিলেন হচ্ছে কেস করেছিলেন দিল্লি, মানে এতে দিল্লি হাইকোর্টে মোস্ট প্রবাবলি কেস করেছিলেন কি নিয়ে, যে এই 5G লঞ্চ নিয়ে কেস করেছিলেন। ঠিক আছে, 5G লঞ্চ হলে পাখি টাকির ক্ষতি হবে, ঠিক আছে, গাছ পাচের ক্ষতি হবে, হ্যান ত্যান ক্ষতি হবে। তারপরে যারা বিজ্ঞানী ছিল বা কি যারা লঞ্চ করছিল তারা লজিক নিয়ে এসেছে যে তাদের ফ্রিকোয়েন্সিটা এতটাই কম, মানে শক্তিটা এতটাই কম যে ওইগুলো ক্ষতি হওয়ার চান্স একদম নেই বললেই চলে। সুতরাং 4G আর 5Gর মধ্যে এক্সট্রা কোনো ক্ষতি করার কিন্তু কোনো ব্যাপার নেই, 4Gও যা করে 5Gও তাই করবে, মানে এক্সট্রা কোনো কিছু যে হবে এরকম কোনো ব্যাপার নেই। তার মানে ফ্রিকোয়েন্সি তো এর বাইরে বেরোতে পারবে না, তাই না, যে ফ্রিকোয়েন্সিটা আছে ওর বাইরে তো বেরোতে পারবে না, তা নাহলে তো যাবেই না। যত দূরে যেতে হবে তত ফ্রিকোয়েন্সি কি হয়, মানে মানে ফ্রিকোয়েন্সির একটা লিমিট, মানে ফ্রিকোয়েন্সি তো এই একদম নিচু একদম কম, এই ফ্রিকোয়েন্সিটা খুব কম, এর বেশি করতে পারবে না। সুতরাং সেই অর্থেও ক্ষতি নেই, তাই জন্য জুন মালিয়াকে ফাইন করেছিল দিল্লি হাইকোর্ট, বুঝতে পারলে। সুতরাং এগুলো দেখবে এই রেডিও টেডিও এত কিছু চলছে, ফোন টোন চলছে, মানুষের কি অতটাও ক্ষতি হচ্ছে? হয়তো হচ্ছে, কিন্তু সেইভাবে চোখে পড়ার মতো নয়, তাই না। এবার যত উপরে যাব দেখো ইনফ্রারেড রে, তোমরা ইনফ্রারেড রে কোনটা দেখা বলো তো, মানে আমাদের যে রিবিট মানে টিভির যে রিমোট থাকে না, ওখান থেকে ইনফ্রারেড রে বেরোয়, তাই না। তো অনেকে বলতো যে সামনে দাঁড়ানো উচিত নয়, অতটাও ক্ষতিও নয়। দেখবে অনেকে বলে যে টিভির রিমোট যখন চেপা হয় তখন সামনে দাঁড়ানো উচিত নয়, তার কারণ কি, তার কারণ হচ্ছে এর যে তোমার হচ্ছে ওই মানে ফ্রিকোয়েন্সি সেটা বাড়ছে, ফ্রিকোয়েন্সি বাড়ছে মানে শক্তি বাড়ছে, সুতরাং ক্ষতি হতে পারে, এটা অনেকে বলে, কিন্তু অতটাও কিচ্ছু হয় না। ঠিক আছে, সুতরাং ওগুলো আগেকার দিনে নর্মাল ভ্রান্ত ধারণা ছিল। সুতরাং ইনফ্রারেড রেতেও অতটাও সমস্যা হয় না। যত উপরে যাবে এর দেখো ইনফ্রারেড রে থেকে তো আমাদের যে ভিজিবল রে সেটা তো বেশি ফ্রিকোয়েন্সি আছে, সুতরাং ইনফ্রারেড রেতে কি এমন ক্ষতি হবে, অতটাও ক্ষতি হয় না। এবার আস্তে আস্তে উপর দিকে চলো, দেখো আলট্রাভায়োলেট রে, এবার বুঝতে পারছো যত উপর দিকে যাচ্ছে আস্তে আস্তে ক্ষতি হচ্ছে, তার কারণ কি, তার কারণ তাদের ফ্রিকোয়েন্সি বেশি, মানে শক্তি বেশি, তোমাকে মানে তোমার শরীরে পড়লে ক্ষতি হতে পারে, তাই না। ইউভি রে ক্ষতি হয় না, বলে না ক্যান্সারের কারণ। তার উপরে দেখো এক্স রে, এক্স রে তাহলে কি করে, এক্স রে শক্তি আরো বেশি, এক্স রে শক্তি এতটাই বেশি যে তোমার শরীরের মাংসর ভিতর দিয়েও চলে যায়, তাই না। এক্স রে শক্তি এতটাই যে তোমার শরীরের এত জোরে কাঁপে, ওর কি হয় শক্তি খুব বেশি হয়ে যায়, তখন কি হয় ও তোমার মাংসের ভিতর দিয়ে চলে যায়, ওই মাংসের ভিতর দিয়ে যেতে পারে বলেই কিন্তু আমরা এক্স রে মানে মানে এক্স রে যে ছবিটা সেটা কিন্তু পাই। তার কারণ কি, মানে বিজ্ঞানীদের বুদ্ধি দেখো, মানে বিজ্ঞানীদের বুদ্ধিই থাকবে, খুব স্বাভাবিক কথা। তো ব্যাপারটা হচ্ছে এই ধরো তোমার একটা শরীরের কোথাও হাড় ভেঙেছে, হাড় ভেঙেছে মানে কি, হাড় তো একটা সলিড জিনিস, মাঝখানে নিশ্চয়ই কোথাও একটা ক্র্যাক মতো হয়ে গেছে, তাই না, মানে সেই জিনিসটা কি, মানে ওই যে ভেঙে গেছে মানে কি, নিশ্চয়ই একটা কি হচ্ছে ক্র্যাক মতো এসছে। এইবার কি হচ্ছে, এক্স রে যখন মারা হয় তোমার মাংসের ভিতর দিয়ে এক্স রে চলে যায়, তাই না, কিন্তু হাড়ের ভিতর দিয়ে এক্স রে যায় না।
হাড়ের ভিতর দিয়ে কিন্তু এক্স রে এপার ওপার যেতে পারে না। এইবার দেখবে যখন তাহলে কি হলো, যেই এক্স রেটা মারা হলো, মানে এবার যেহেতু হাড়ের ভিতর দিয়ে মানে গেল না, মাংসের ভিতর দিয়ে চলে গেল, সুতরাং হাড়টা স্পষ্ট দেখা গেল ওই প্লেটে, মাংসটাকে দেখাই গেল না। কিন্তু হাড়টা যদি ভেঙে যায়, ওই যে গ্যাপটা তৈরি হয়ে গেল, ওই গ্যাপের ভিতর দিয়ে কিছু এক্স রে বেরিয়ে যাবে না ওপারে, সুতরাং ওই গ্যাপটা তখন বোঝা যাবে যে হাড়ের ভিতরে এই গ্যাপটা আছে, মানে ওখান দিয়ে এক্স রে পাস করেছে, তাই না? ওই গ্যাপটা আছে বলে তো এক্স রে ওখান দিয়ে বেরিয়ে গেছে এপার থেকে ওপারে। তাহলে হাড়ের যে গোটা ছবিটা হওয়ার কথা ছিল, ধরো কারো একটা হাত আছে, এই হাতে যে গোটা যে হাড়ের ছবিটা হওয়ার কথা ছিল, এখান দিয়ে একটা ভাঙা আছে বলে ওখান দিয়ে এক্স রে পাস হয়ে গেছে, সুতরাং ওটা গোটা ছবিটা আর হয়নি, ওখানটাও নর্মাল আছে, মাংসর মানে যেমন মানে ফাঁকা ছিল তাই এক্স রে বেরিয়ে গেছে। এবার ডাক্তার দেখে বুঝতে পারছে হ্যাঁ এই জায়গাটা গ্যাপ আছে, মানে এই জায়গাটা হাড় ক্র্যাক হয়েছে, ভেঙেছে, সুতরাং এক্স রে পাওয়ার আছে মাংসের ভিতর দিয়ে চলে যাওয়া, তাই না? এটাই রন্টজেন তৈরি করেছিল। আর তার উপরে কি, তার উপরে গামারে, গামারে তোমরা নিজেই বুঝতে পারছো, ক্যান্সার ট্যান্সার যখন হয় তখন কি হয়, ওই কেমোথেরাপি দেয় না, ওগুলো কি দেয়, গামা দেয়, মানে কি শরীরের যে কোষ, এই কোষগুলোকেই মানে মানে ওই মাংসগুলোকেই মারে কোষের। ক্যান্সার মানে কি, ক্যান্সার মানে কি কোষ বিভাজন অতিরিক্ত হয়ে যায় তখন ক্যান্সার হয়ে যায় আমরা বলি না। তারপরে কি হয়, ওই যে মানে কেমোথেরাপি দেওয়া হয়, মানে সেগুলো কি হয়, শরীরের যে এক্সট্রা যে কোষ টোষ আছে ওগুলোকেই মারতে পারবে, মানে ওর পাওয়ার অনেক বেশি, ফ্রিকোয়েন্সি অনেক বেশি, শক্তি অনেক বেশি। তা যত উপর দিকে উঠবে তুমি তত শক্তি বাড়বে, তাই না? এবার আরেকটু ভাবে অন্যভাবে বলি, যত তুমি উপরে উঠবে তত কি হবে, শক্তি বাড়বে। আমরা কি জানি, ভি ইকুয়াল টু এন ল্যামডা, ঠিক আছে? এটা এর পরেই আছে, ঠিক আছে, এখানেই আছে ভি ইকুয়াল টু এন ল্যামডা। আমি এখানে একটুখানি বলে দিই, ওখানে বুঝতে তোমার সুবিধা হবে। ভি মানে বেগ, এন মানে হচ্ছে কম্পাঙ্ক, আর মানে ল্যামডা মানে হচ্ছে তোমার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বা হচ্ছে তোমার ওয়েভলেন্থ, তরঙ্গ দৈর্ঘ্য। ও যাই হোক, এবার দেখো এই ভিটাকে তুমি ফিক্স করে দাও, মানে কনস্ট্যান্ট করে দাও, বা কনস্ট্যান্টেরও দরকার নেই। এন ইকুয়াল টু তাহলে কি হচ্ছে, এন ইকুয়াল টু কি হচ্ছে, ওপারে ভি যেমন আছে থাক, তাহলে ল্যামডাটা নিচে চলে যাবে। ভালো করে খেয়াল করে দেখো, এই যে ভিটাকে যদি আমি কনস্ট্যান্ট করে দিই তাহলে কি হয়ে যাবে, মানে এই যে এন মানে কম্পাঙ্ক আর এই যে ল্যামডা, এদের মধ্যে কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। যখন ব্যস্ত সম্পর্ক হয়, যত তোমার কম্পাঙ্ক বাড়বে তত কি হবে, তত হচ্ছে ওয়েভলেন্থ কমবে বা তরঙ্গ দৈর্ঘ্য কমবে, বা যখন তোমার তরঙ্গ দৈর্ঘ্য খুব কমবে তখন কি হবে, তোমার ফ্রিকোয়েন্সি খুব মানে উল্টোটা হবে সোজা কথা। এবার এখানে দেখো, এখানে এই নিচে যত আসবে তত কি এর শক্তি কম, তাই না? নিচে যত আসবে তত কি এর শক্তি কম, শক্তি কম মানে কি ফ্রিকোয়েন্সি কম, তাই না? দেখো এদের ফ্রিকোয়েন্সি দেখো নিচে কম, কিন্তু ওয়েভলেন্থ দেখো অনেক বেশি। আবার একদম উপরে চলে যাও, দেখো এর ফ্রিকোয়েন্সি দেখো অনেক বেশি মানে শক্তি বেশি, আর ওয়েভলেন্থ দেখো অনেক কম, 10⁻⁻14 মানে অনেক কম, -14 আছে না, -10 আছে না, এগুলো অনেক কম। তো এটাই একটা বলার ছিল। এবার এখানে তোমাদের একটা জিনিস বলে দিয়েছে, দেখো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অফ দ্য ওয়েভলেন্থ কি বলছে, এদের রেঞ্জ কত, এদের রেঞ্জ হচ্ছে 10⁻³ থেকে, এখানে লেখাটা ঠিকঠাক মানে ঘেটে গেছে আমার, যাই হোক দাঁড়াও এক সেকেন্ড, দাঁড়াও একটু মুছে দিই। 10⁻³ থেকে 3 মিটার থেকে 10⁻² মিটার পর্যন্ত হচ্ছে মাইক্রোওয়েভ বলা হয়, ঠিক আছে? এইবার কি বলছে, এইবারে হচ্ছে বলছে ইন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গে কি হয়, ইলেকট্রিক ফিল্ড, আমি আগেই বলেছি তড়িৎ চুম্বকীয় মানে ইলেকট্রিক আছে আর ম্যাগনেটিক আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, অত চাপ নেওয়ার দরকার নেই, ভেক্টর ফেক্টর কি, সোজা কথা তুমি ভাববে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সুতরাং ইলেকট্রিক ফিল্ড আছে ওখানে আর ম্যাগনেটিক ফিল্ড আছে, দুটো ফিল্ড আছে। এই দুটো কি বলছে, ভাইব্রেট করে বা কাঁপে পারপেন্ডিকুলার টু ইচ আদার, নিজেদের মধ্যে মানে কি করে, সমকোণে কাঁপে। আর কি হয়, অলসো পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ দ্য প্রোপাগেশন অফ দ্য ওয়েভ, বলছে অলসো যেদিকে ওয়েভটা প্রোপাগেট করে বা সঞ্চারিত করে তাদের তার সাথেও হচ্ছে সমকোণে বা পারপেন্ডিকুলার ভাবে হচ্ছে তোমার কাঁপে, ঠিক আছে? এই জিনিসটা আমি তোমাদের অনেক আগে বলেছি যে আমি শেষে এসে বোঝাবো, এই যে ছবিটা বলেছিলাম না যে আমি বোঝাবো কেন এই তির্যক তরঙ্গ ট্রান্সভার্স কেন হয়, সেটা আমি বোঝাবো, এইটাই হচ্ছে সেই জায়গাটা। দেখো ইলেকট্রোম্যাগনেটিক কি ব্যাপারটা কি হয় বলো তো, দেখো এইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, মানে এ একটা ওয়েভ, তো এই ওয়েভটা এইভাবে যাচ্ছে, ঠিক আছে, এই ওয়েভটা এইভাবে যাচ্ছে, আর ম্যাগনেটিক ফিল্ড যেটা সেটা দেখো এইভাবে যাচ্ছে। ভালো করে তুমি যদি খেয়াল করো দেখবে মানে মানে ব্যাপারটা অনেকটা কেমন বলো তো, ব্যাপারটা অনেকটা মানে ধরো একটা ফ্লোর, তোমরা সব থেকে এটা 3D ফিগার, তো তোমরা মানে এমনি খাতায় ভালো বোঝানো যাবে না, এরা অনেকটা বোঝানোর চেষ্টা করেছে। এটা ধরো তুমি একটা ফ্লোরে আছো, তো মানে ফ্লোরে ধরো তুমি একটা দেওয়ালের সাইডে চলে যাও,
ঠিক আছে, একটা দেওয়ালের সাইডে চলে যাও, তোমার বাড়ির এই দেওয়ালের সাইডে চলে যাও। ধরো এবার এই যে দেওয়ালের সাইডে তুমি কি করবে বলো তো, দেওয়ালের এই যে কোণ ধরে, ধরো এই একটা দেওয়াল একটা সাইড ধরে তুমি এই রকম ভাবে ওয়েভটা যাচ্ছে ভেবে নিয়েছো, আর এটা দেওয়ালের হচ্ছে কি পাঁচিলটা এর উপরে আছে, সে এইরকম এরকম যাচ্ছে, তাহলে ওদের মধ্যে কি হচ্ছে, ওদের মধ্যে 90 ডিগ্রি থাকবে না? সব থেকে ভালো কি জানো, আমি একটা পাতি কথা বলবো এটা বোঝার জন্য, যেটা সব থেকে ভালো সেটা কি, সেটা হচ্ছে তোমরা কেউ একজন মানে এখানে একটা কমেন্ট করে লিখে দেবে, ঠিক আছে, যে ইলেকট্রোম্যাগনেটিক মুভমেন্ট বাই অলোক স্যার, উনি খুব সুন্দরভাবে জিনিসটা বুঝিয়েছিল। ঠিক আছে, এখানে আমার ছবিটাও পাশে ছোট আসছে, ঠিক আছে, ছোট তোমরা শর্টস দেখতে পাবে, ঠিক আছে, রিলস দেখতে পাবে, শর্টস দেখতে পাবে, সেখানে বুঝতে পারবে। মানে আমার ছবিটা খুব ছোট আসছে, আমি জানি না বোঝাতে পারবো কিনা, উনি যেভাবে বুঝিয়েছিল সেটা হচ্ছে খুব সুন্দর প্রসেস। ধরো এইটা ইলেকট্রোম্যাগনেটিক, তো আমার হাতটা দেখো, আমার হাতটা এদিকে যাচ্ছে হতো, মানে এই যে তোমাদের এই যেটা বলেছে আর কি, কি বলেছে, ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, এই যে ইলেকট্রিক ফিল্ড সেটা হচ্ছে এইরকম ভাবে, আমার হাতটার দিকে খেয়াল করো, মানে এই সাইডে যাচ্ছে, অনেকটা ছোট ছবি আমি জানি, আমার পাশে একদম ছোটভাবে আছে, আর ম্যাগনেটিক ফিল্ডটা যাচ্ছে এইভাবে। অলোক স্যার যে আছে আর কি ফিজিক্সওয়ালার, যে উনি কিন্তু এইভাবে বুঝিয়েছিলেন, খুব সুন্দর বুঝিয়েছিলেন। মানে ইলেকট্রিক যে মানে ফিল্ডটা সেটা যদি এদিকে যায় আর ম্যাগনেটিক ফিল্ডটা যদি এদিকে যায়, তাহলে কি হচ্ছে দেখো, দুটো একসাথে যখন হচ্ছে তখন কি ব্যাপারটা কি, ব্যাপারটা সমকোণে হচ্ছে না, আমার এইটা আর আমার উপরের হাতটা এরা তো সমকোণে আছে, মানে কি হচ্ছে, মানে হচ্ছে পারপেন্ডিকুলারে আছে, মানে তাহলে হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা তাহলে সমকোণে থাকলো, একটা ইলেকট্রিক হবে একটা ম্যাগনেটিক হবে, ঠিক আছে, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ একসাথে এরকম ভাবে নাচে, তাহলে কি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সবসময় কি হচ্ছে পারপেন্ডিকুলার। আর একটা কি বলতো, আর একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এইভাবে করতে করতে কি বলতো, আমি ধরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এরকম ভাবে নাচতে নাচতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তাহলে কি হচ্ছে আমার রাস্তাটা দেখো আবার এরকম সোজা হচ্ছে, মানে এরকম সোজা হচ্ছে, তার মানে এই যে আমি এই যে হাতটা নাচছে তার সাথে এই রাস্তাটা ভালো করে খেয়াল করে দেখো, এই সোজা রাস্তাটা 90 ডিগ্রি, আবার এই যে হাতটা উপর দিকে নাচছে তার সাথে এই সোজা রাস্তাটা দেখো 90 ডিগ্রি, মানে সবাই সবার সাথে 90 ডিগ্রি। এইবার যে বুঝতে পেরেছো ভালো, যে বুঝতে পারোনি সে কিভাবে লিখবে, সে লিখবে ইলেকট্রো, এই যে পুরো কথাটা লিখবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বাই অলোক স্যার, বাই অলোক স্যার, এই কথাটা লিখবে ইউটিউবে, ঠিক আছে, ওনারা ইউটিউবে ফিজিক্সের আর কি সব মহান মহান পণ্ডিত, বুঝতে পারলে তো, মানে মানে খুব বড় মাপের টিচার, ওনারা খুব ভালো বোঝাতেও পারেন। তো এইটা যখনই তুমি সার্চ করবে তখন দেখবে ওখানে একটা শর্টস আসবে, অলোক পান্ডে যে স্যার আছেন, ফিজিক্সওয়ালার টি শার্ট পরে আছে দেখবে, ওই নিয়ে আবার সিনেমাও বেরিয়েছে ওনাকে নিয়ে, সেই সিনেমাতেও এই দৃশ্যটা আছে আবার। যাই হোক, তো এই যে দেখবে ওই অলোক পান্ডে যে আছে আর কি, তাকে তুমি ওই দেখতে পাবে যে উনি পুরো এরকম ভাবে বোর্ডেতে দেখবে ওইভাবে পুরো জিনিসটা বুঝিয়েছিল যে জিনিসটা কিভাবে যায়। তো সুতরাং যার ইন্টারেস্ট আছে সেই স্যারের ভিডিও, একটা ছোট রিলস থাকে, প্রচুর রিলস আছে, ভিডিও দেখতে মানে রিলস দেখলেই বুঝতে পারবে, 30 সেকেন্ডে বুঝে যাবে, ঠিক আছে, স্যারের ভিডিও দেখবে। আর যে বুঝতে পারছো না, বোঝার ইচ্ছাও নেই, তারা কি করবে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রো আর ম্যাগনেটিক এরা দুজন পরস্পরের 90 ডিগ্রি মনে রাখবে, আর ও যেখান দিয়ে যায় প্রোপাগেট করে সেটাও 90 ডিগ্রি মনে রাখবে, বা কিচ্ছু না মনে রাখতে পারলে মনে করবে সবকিছু এদের 90 ডিগ্রিতে হয়, ঠিক আছে, এর যা আছে সবকিছুই 90 ডিগ্রিতে হয়, ব্যাস মিটে গেল, বুঝলে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আর কি, আর হচ্ছে প্রোপাগেশন সবকিছুই 90 ডিগ্রিতে হয়। এরপরে নতুন একটা জিনিস আছে, সেটা কি, সেটা হচ্ছে ফেজ, ফেজ অফ দ্য ভাইব্রেশন, ফেজ, এই ফেজের বাংলা কি, বাংলা হচ্ছে দশা, ফেজের বাংলা হচ্ছে দশা। দশা মানে কি, দশা মানে দেখো আমাদেরও দশা হয়, ঠিক আছে, কারোর ভালো খারাপ দশা, কারোর খারাপ দশা, ঠিক আছে, ধরো তুমি এক্ষুনি খুব ভালো অবস্থায় ছিলে, দুম করে পড়ে গেলে কোথাও, তোমার দশার পরিবর্তন হলো, মানে দশার পরিবর্তন, তাই না? এইবারে ওয়েভের ব্যাপারটা অনেকটা এরকম নয়, ওয়েভে ধরে নাও, মানে ওয়েভ অনেকভাবে হয় জানো তো, ধরো একটা এরকম ভাবে ইলাস্টিক আছে, ইলাস্টিকটা একটা, একটা তোমার এরকমভাবে বল ঝুলছে, আর উপরটা ইলাস্টিক আছে, ইলাস্টিক বেল্ট একটা আছে, ধরো এটা রাবার বা গার্ডার টাইপের কিছু একটা আছে, এটাকে এরকম নিচে নিয়ে ছেড়ে দেবে, তখন দেখবে এরকম ভাবে দুলবে, ঠিক আছে, ধরো এর পাশে একটা সেম জিনিস নিয়ে আসলে আর তাকেও ছেড়ে দিলে, আর তারা একই সঙ্গে ধরো দুলছে, মানে একদম সেম ভাবে, মানে দুজনকে একই সঙ্গে নিচ অব্দি আনলে, দুজনকে একই সঙ্গে নিচ অব্দি আনলে, এনে ছেড়ে দিলে, দেখবে সেম ভাবে এও যখন উপরে গেছে এও তখন উপরে গেছে, এও উপরে গেছে এও উপরে গেছে, মানে এরা সমদশায় আছে, বোঝা গেল, সমদশায় আছে। ওয়েভের ক্ষেত্রে কি হয়, ওয়েভের ক্ষেত্রে ধরে নাও একটা ওয়েভ এইভাবে যাচ্ছে, একটা ওয়েভ এইভাবে যাচ্ছে, ধরো
বলছে এর এখানে যে পার্টিকেলটা আছে আর এখানে যে পার্টিকেল আছে তাদের দশা কি সেম? না, এ তো আছে এই পজিশনে, ঠিক আছে, আর এর যে পার্টিকেলটা এর পজিশনটা তো এখানে, যে পার্টিকেলটা আছে সেখানে ও যে অবস্থা আছে সেটাই ওর দশা, তার পরের যে পার্টিকেল সে এই অবস্থায় আছে সেটাই তার দশা। সুতরাং দশা এইটাই, মানে দশা মানে কি বলতো, দশা হচ্ছে একটা পার্টিকেলের একটা নির্দিষ্ট সময়ে পার্টিকুলার টাইমে তার হচ্ছে পজিশন, ঠিক আছে। কি বলছে দেখো ডেফিনেশনটা, দশাটা হচ্ছে এই, বলছে ফেজ অফ ভাইব্রেশন, বলছে কি বলছে, ফেজ অফ ভাইব্রেশন অফ এ ভাইব্রেটিং পার্টিকেল, ঠিক আছে, কোনো একটা পার্টিকেল বা হচ্ছে তুমি ধরে নাও ওয়েভ টেভ যা ইচ্ছে, ধরো ধরো কেউ এরকম হচ্ছে তো ভাইব্রেট তো হচ্ছে পার্টিকেলটা, ধরো জলে ঢিল মেরেছো, জলে ঢিল মারতে এরকম হয়েছে ব্যাপারটা, তো এখানে যে আছে, ঠিক আছে, সে তো ভাইব্রেট হচ্ছে এরকম ভাবে, তাহলে কি বলছে, এই যে বলছে ফেজ অফ দ্য ভাইব্রেশন অফ এ ভাইব্রেটিং পার্টিকেল, ঠিক আছে, এই পার্টিকেলটা কি হচ্ছে, এই পার্টিকেলটা ভাইব্রেট করছে উপর নিচে, তাহলে বলছে কি ফেজ অফ দ্য ভাইব্রেশন, ওই এক ফেজ, ওই মানে ভাইব্রেশনের ফেজ কি বলছে, অফ দ্য ভাইব্রেটিং অফ দ্য পার্টিকেল, ওই যে পার্টিকেলটা ভাইব্রেট করছে অ্যাট এনি ইনস্ট্যান্ট, যে কোনো মুহূর্তে, বলছে ইজ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি, সেটা হচ্ছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ এক্সপ্রেস দ্য পজিশন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডিরেকশন অফ দ্য মোশন অফ দ্য পার্টিকেল অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু ইজ ইকুইলিব্রিয়াম বা মিন পজিশন, ঠিক আছে। মানে কি, মানে বলছে, বলছে দশা হচ্ছে মানে একটা নির্দিষ্ট মুহূর্তের, ঠিক আছে, এক্সপ্রেস মানে একটা নির্দিষ্ট মুহূর্তের অবস্থা, যে ফিজিক্যাল মানে কোয়ান্টিটি, একটা নির্দিষ্ট মুহূর্তের হচ্ছে ফিজিক্যাল তোমার হচ্ছে অবস্থা, যেটা কি করছে, যেটা এক্সপ্রেস করছে, যেটা বলছে কি ওই যে পয়েন্টটা আছে মানে নির্দিষ্ট টাইমে, কোনো একটা টাইমে, ধরে নাও যে কোনো টাইমে, জাস্ট এই টাইমে এই জায়গাটায়, তাহলে কি হলো, এই টাইমে একটা পার্টিকেলকে যদি আমি বিচার করি তাহলে সে কি বলবে, সে তার পজিশন কোথায় আছে সেটা বলবে, সে কোন ডিরেকশনে যাচ্ছে সেটা বলতে পারবে, শুধু তাই নয় সে তার গতি ত্বরণ সমস্ত কিছু বলতে পারবে। তাহলে সোজা কথা অত কিচ্ছু নয়, একটা ওয়েভ এরকম ভাবে যাচ্ছে, এই ওয়েভটা এইভাবে এরকম ভাবে যাচ্ছে, কোনো একটা টাইমে একজনকে ধরে নাও, ঠিক আছে, ওটাই ওর দশা, ওই ধরে নিলে তুমি জানতে পারবে ওর কতটা বেগ, ওর কতটা ত্বরণ, ওর পজিশনটা কি, পজিশন তো এমনি ধরে নিয়েছি আমি প্রথমেই, তারপরে কি এইটাই হচ্ছে দশা, ঠিক আছে। এবং এটা কার সাপেক্ষে আমরা জানি জানো, মানে তোমার হচ্ছে কার সাপেক্ষে জানি, উইথ রেসপেক্ট টু ইকুইলিব্রিয়াম বা মিন পজিশন, এই মিন পজিশনের সাপেক্ষে আমরা জানি। মিন পজিশন কোনটা বলে জানো, ওয়েভের এই পজিশনটাকে মিন পজিশন, ঠিক আছে। যে কোনো ওয়েভের ধরো এইরকম ভাবে ওয়েভ যাচ্ছে, তো মিন পজিশন হয় একদম এই মাঝ বরাবর, ঠিক আছে, বা ইকুইলিব্রিয়াম পজিশন, তাই না। তার কারণ কি, তার কারণ ওয়েভ যখন ছিল না জলটা এরকমই তো থাকে, এখানেই তো থাকে, ঢিলটা ফেলেছো বলে জলটা একটু উপরে যাচ্ছে, আবার জলটা একটু নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, এটাকে ইকুইলিব্রিয়াম পজিশন বলে। বোঝা গেল, দশা টশা খুব একটা অত আসে না ডেফিনেশন, আমি সাধারণভাবে এগুলো পড়াতেও চাই না, তাই না, তোমাদের দশা কেন আসবে, তাই না, যারা সায়েন্স ফাইন্স নিয়ে পড়েছে পড়ে তাদের ওখানে দশা আসবে, কিন্তু অনেকে কমেন্টে লেখে না পুরোটাই বলবেন, তো বলি। এবার দেখো অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড মানে কিছুই নয়, ওই একই ব্যাপারে, অ্যামপ্লিটিউড জানতেই হয় না আলাদা করে, ভালো করে এইটা দেখো জুম করলেও বুঝতে পারবে, এই যে জিনিসটা ছিল, দাঁড়াও এক সেকেন্ড, দাঁড়াও একটু মুছে দিই, এই যে জিনিসটা ছিল, এই যে পার্টিকেলটা, এই এখানে গিয়ে এই গেছে, এর অ্যামপ্লিটিউড কোনগুলো জানো, এই সব থেকে যে দূর অব্দি গেছিল এটাই হচ্ছে ওর অ্যামপ্লিটিউড, বুঝতে পারলে, মানে এই এতটা ডিস্টেন্সটি হচ্ছে ওর অ্যামপ্লিটিউড, আমি এইটাকেও অ্যামপ্লিটিউড বলতে পারি, সব থেকে দূর অব্দি যে নেমেছিল সেটাই অ্যামপ্লিটিউড, বা আবার এইটা, এই যে এইটা, এই ডিস্টেন্সটাকেও অ্যামপ্লিটিউড বলতে পারি, সব কটা সমান, বুঝতে পারলে। তো এখানে দেখো ডেফিনেশনে সেটাই বলবে। আর তাহলে কার সাপেক্ষে হচ্ছে দেখো, আরেকবার বলে দিই, এটা হচ্ছে সেই মিন পয়েন্ট বা হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম পজিশন, এর সাপেক্ষে সব থেকে দূরে কোনটা হতে পারে, উপর দিকে হতে পারে নিচের দিকে হতে পারে, সেটাই হচ্ছে তোমার অ্যামপ্লিটিউড, বোঝা গেল। চলো, বলছে কি অ্যামপ্লিটিউড ইজ ডিফাইন, অ্যামপ্লিটিউডকে কিভাবে ডিফাইন করা হয়, অ্যামপ্লিটিউডকে ডিফাইন করা হয় অ্যাজ দ্য ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট মানে সব থেকে বেশি সরে গেছে, ঠিক আছে, তারপর কি হচ্ছে অফ দ্য ভাইব্রেটিং পার্টিকেল, ঠিক আছে, ভাইব্রেটিং পার্টিকেলটা সব থেকে বেশি সরে গেছে, ঠিক আছে, আইদার সাইড ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন, ওই যে মধ্য যে পজিশন আমি বললাম যে ইকুইলিব্রিয়াম পজিশন, এর থেকে যে কোনো সাইডে বা যে কোনো দিকে সব থেকে বেশি যেখানে সরেছে সেটাই হচ্ছে তার অ্যামপ্লিটিউড, ঠিক আছে। অ্যামপ্লিটিউডকে বাংলায় বলা হয় বিস্তার, অ্যামপ্লিটিউডকে বাংলায় কি বলা হয়, বাংলায় বলা হয় বিস্তার। ওয়েভলেন্থ, ওয়েভলেন্থ মানে কি, ওয়েভলেন্থ মানে কিচ্ছু না, ওয়েভলেন্থ মানে জাস্ট এইটা মনে রাখবে,
এইটা টোটালটা একটা ওয়েভলেন্থ বলা হয়। ঠিক আছে, সবসময় আমি যেটা করি সেটা কি, এই ওয়েভটাকে এই অ্যাম্পলিটিউড বরাবর কাটি। ঠিক আছে, কাটলে কি হয়, 1 2 3 4, এই চারটে নিলে একটা ওয়েভলেন্থ হয়। ঠিক আছে, হয় চারটে এই নাও, নাহলে দুটো ঢেউ নাও। ঠিক আছে, দুটো ঢেউ নিলেও একটা ওয়েভলেন্থ হয়, একদম পাতি বাংলা কথায় বলে যেটা, এই উপরের একটা ঢেউ আর ঢেউটা নিচের দিকে গেছে, তাই না? তাহলে উপরের একটা ঢেউ আর নিচের একটা ঢেউ, দুটো ঢেউ নাও তাহলেও একটা ওয়েভলেন্থ হবে। আর সব থেকে ইজি যেটা, এই যে অ্যাম্পলিটিউড যেটা এসছিল সেটা মানে দুভাগ করবে, আবার এখানের একটা অ্যাম্পলিটিউড করবে, দুভাগ করবে, এই চারটে ভাগকে কি হয়, ঠিক আছে, চারটে ভাগকে মিলে একটা বলা হয় ওয়েভলেন্থ। ঠিক আছে, 3 4 মানে ওয়েভলেন্থ তাহলে কত হলো, এখান থেকে এতটা হচ্ছে ওয়েভলেন্থ। এবার এইগুলো কেন আমরা এইভাবে করি বলতো? তার কারণ অনেকে ভাবে যে কি বোকা বোকা জিনিস, এমনি বলে দিলেই হতো, কিন্তু তা নয়। অনেক সময় ওয়েভটা তোমার এইভাবে দেয় না, অনেক সময় কি করে, অনেক সময় নিজের মতো করে দিয়ে দেয়। ধরো ওয়েভটা এখান থেকে শুরু হলো, তখন তুমি কি করবে, ধরো এরকম শুরু হলো, তখন তুমি কি করবে, তখন তোমার ওয়েভলেন্থ খোঁজা মুশকিল হয়ে যাবে। তার জন্য আমরা কি করি দেখো, এই যে উপরে আছে তো, দেখো উপর দিয়েই কাটলাম, তাহলে 1 এখানটায় কাটলাম, 2 3 4, তার মানে এই চারটে কমপ্লিট হলো, মানে এতটা একটা ওয়েভলেন্থ হলো। বুঝতে পারলে? এই জন্যই কিন্তু ওই মাঝখান দিয়ে কাটার নিয়মটা চলে। এর আগে এখানে হাফ আছে, এখানে হাফ আছে, তাহলে এখানে দুটো আছে, তাহলে 4, এটা হচ্ছে একটা ওয়েভলেন্থ। তো যাই হোক, এইভাবে আমরা মোটামুটি ওয়েভলেন্থ বিচার করি। এবার চলো ওয়েভলেন্থের ডেফিনেশন কি বলছে সেটা আমরা দেখি। কি বলছে, বলছে wavelength is the distance between any two nearest particle of the medium। ঠিক আছে, ওয়েভলেন্থ কি, একটা ডিস্টেন্স। ঠিক আছে, বলছে কাদের মধ্যে, যে কোনো কাছাকাছি দুটো পার্টিকেলের মধ্যে অফ অফ দ্য মিডিয়াম। ঠিক আছে, ওই মিডিয়ামের যে কোনো কাছাকাছি দুটো পার্টিকেলের মধ্যেকার ডিস্টেন্সকে আমরা ওয়েভলেন্থ বলি। ভাইব্রেটিং ইন দ্য সেম ফেজ। ঠিক আছে, যারা কি হচ্ছে, যারা একই ফেজে হচ্ছে, ভাইব্রেট করছে। আর ইট ডিনোটেড অ্যাজ দ্য, এই ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়, সোজা কথা। ঠিক আছে, ল্যামডা দিয়ে ওয়েভলেন্থকে প্রকাশ করা হয়। মানে কি, মানে সোজা কথা, এখান থেকে এই এতটা ডিস্টেন্স, এটা হচ্ছে ল্যামডা, এটাই হচ্ছে একটা ওয়েভলেন্থ। মানে এই যে পুরো ডিস্টেন্সটা, এটাই হচ্ছে ওয়েভলেন্থ। বোঝা গেল? এই যে ওয়েভটা পুরো 1 2 3 4 ভাগ করলে এই যে পুরো ডিস্টেন্সটা, এটাই একটা ওয়েভলেন্থ, মানে এইটাকে আমি ল্যামডা বলতে পারি। বোঝা গেল? এরপর কি বলছে, ওয়েভলেন্থ হলো। আর ওয়েভলেন্থের আরেকটা ডেফিনেশন কি বলছে, ইন ট্রান্সভার্স ওয়েভ। ঠিক আছে, একটা তির্যক তরঙ্গ, একটা তির্যক তরঙ্গ এঁকে নাও। তির্যক তরঙ্গ, ওই ছবিটা অ্যাকচুয়ালি এইরকম, বুঝতে পারলে? একটা তির্যক তরঙ্গ এখান থেকে শুরু করলাম, এই, ঠিক আছে, আর একটা পাশে এঁকে নিলাম যতটা যায়, একটা তির্যক তরঙ্গ আঁকলাম। ঠিক আছে, এই তির্যক তরঙ্গ কি বলছে, বলছে দ্য ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ, মানে কনজিকিউটিভ মানে পরপর দুটো কনজিকিউটিভ ক্রেস্ট। ঠিক আছে, ক্রেস্ট মানে কোনগুলো জানো তো, এই উপরের পজিশনগুলোকে ক্রেস্ট বলে, আর নিচের পজিশনগুলোকে কি বলে, নিচের পজিশনগুলোকে আমরা কি বলি, নিচের ট্রফ বলি। ঠিক আছে, তাহলে বলছে দ্য ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ ক্রেস্ট অ্যান্ড ট্রফ। ঠিক আছে, মানে তির্যক তরঙ্গের ক্ষেত্রে এই দুটো কনজিকিউটিভ মানে পরপর দুটো ক্রেস্টের মধ্যে যে ডিস্টেন্স, তাকেই কি বলি, তাকেই আমরা বলি হচ্ছে তোমার ল্যামডা, বা হচ্ছে তোমার হচ্ছে মানে ওয়েভলেন্থ। ভালো করে খেয়াল করো, এখান থেকে যদি কাটো 1, এখান থেকে যদি কাটো 2 3, এখান থেকে কাটো, দেখো 4, একটা ওয়েভলেন্থই হলো, তাই না? আবার দেখো এই এখান থেকেও যদি করো, শুধু তো ক্রেস্ট বলিনি, ক্রফট, পরপর দুটো ক্রফটের মধ্যকার ডিস্টেন্সকে আমরা কি বলতে পারি, ওয়েভলেন্থ, এদের ডেফিনেশন অনুযায়ী। ভালো করে খেয়াল করো, ফের এখান থেকে যদি কাটো, এখান থেকে কাটো, এর ক্ষেত্রে 1, এইটা কাটলে কত, 2 3, আবার এই নিচেরটার জন্য 4। ভালো করে খেয়াল করো, চারটে হলেই তারপর একটা ওয়েভলেন্থ হয়। এটা কি, এটা হচ্ছে তির্যক তরঙ্গের ক্ষেত্রে। আর কি বলেছে, আর যদি অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে হয়, লংগিটিউডিনাল ওয়েভের ক্ষেত্রে হয়, তখন কি বলছে, ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ, দুটো কনজিকিউটিভ কি হচ্ছে, কম্প্রেশন অ্যান্ড অর রেয়ারাফেকশন ইজ ইকুয়াল টু দ্য ওয়েভলেন্থ। ঠিক আছে, মানে কি হচ্ছে, কম্প্রেশন অর রেয়ারাফেকশনের মধ্যে দুটো কনজিকিউটিভ মানে পরপর দুটো কম্প্রেশন আর রেয়ারাফেকশনের মধ্যে যে ডিস্টেন্স, তাকেও কিন্তু ওয়েভলেন্থ বলা যেতে পারে। তোমাদের যে স্প্রিং এর ছবিটা দেখিয়েছিলাম, সেই স্প্রিংটাই কিন্তু তখনও কিন্তু ছিল ওই জিনিসটা। ভালো করে দেখো, কম্প্রেশন মানে কি, এই স্প্রিং এর যে ছবিটা সেটা ভালো করে দেখো, এই এখানে দেখো, এইটা হচ্ছে কম্প্রেশন, মানে এই যে দুটো কম্প্রেশন, এদের মধ্যকার ডিস্টেন্স, পরপর দুটো কম্প্রেশনের মধ্যকার ডিস্টেন্সকেও আমরা কি বলতে পারি,
আমরা বলতে পারি কিন্তু হচ্ছে ওয়েভলেন্থ, দেখো তোমাদের এখানে দিয়েও দিয়েছে, এর মাঝখানে ডিস্টেন্সটাকে ওয়েভলেন্থ বলতে পারি, কিংবা এই দুটো পরপর হচ্ছে রেয়ার রিফ্র্যাকশনের মধ্যে ডিস্টেন্সকেও কিন্তু আমরা ওয়েভলেন্থ বলতে পারি। বোঝা গেল? তো এই সমস্ত বিষয়বস্তুগুলো আছে। ওয়েভলেন্থ নিয়ে এত কিছু জানার কিছু নেই, ওয়েভলেন্থ মানে শুধু একটা লেন্থ, ঠিক আছে? মনে রাখবে মানে পাতি কথায় যদি বলতে হয় এক কথায়, তাহলে সেটা হচ্ছে এই যে একটা ওয়েভের পূর্ণ কমপ্লিট হতে, ঠিক আছে, যে লেন্থ লাগে সেটাই হচ্ছে ওয়েভলেন্থ, ঠিক আছে? এই যে পুরো একটা কমপ্লিট লেন্থ, ঠিক আছে, এইটাকেই আমরা কিন্তু একটা ওয়েভলেন্থ বলি। কমপ্লিট লেন্থ মানে কিন্তু ওয়েভ মানে কিন্তু এইটা নয়, কমপ্লিট ওয়েভ মানে কিন্তু এইটা নয়, এই এসে কিন্তু এইটা হচ্ছে কমপ্লিট, বুঝতে পারলে? একটা পুরো মানে যেখান থেকে শুরু হয়েছিল সোজা কথা, ঠিক আছে, একদম একবার ঘুরে এসে 360 ঘুরে এসে এই পজিশনটাতেই আসে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি বলা হচ্ছে ওয়েভলেন্থ, এই লেন্থটাকেই বলা হচ্ছে ওয়েভলেন্থ। বোঝা গেল? এইবার চলো হচ্ছে রিলেশন বিটুইন, খুব ইম্পর্টেন্ট, ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ভেলোসিটি, ঠিক আছে? তোমাদের আমি আগেই বলে দিয়েছি রিলেশনটা কি, ভি ইকুয়াল টু এন ল্যামডা, ঠিক আছে? ভি মানে কি? ভি মানে হচ্ছে তোমার ভেলোসিটি, ভেলোসিটি মানে বেগ, ঠিক আছে? এন মানে হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে তোমার কম্পাঙ্ক, ঠিক আছে, কম্পাঙ্ক। আর ল্যামডা মানে কি? ল্যামডা মানে আগেও বলেছি আমি ওয়েভলেন্থ বা হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য। বোঝা গেল? তাহলে ভি ইকুয়াল টু এন ল্যামডা, এটা গাঁথিয়ে মুখস্থ করবে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আরেকটা কি, আরেকটা হচ্ছে বলছি আ পাথ ডিফারেন্স অফ এক্স করসপন্ড টু দ্য ফেজ ডিফারেন্স ডেল ফাই ইকুয়াল টু কি 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল এক্স, ঠিক আছে? এই জিনিসটা প্রমাণ করা যায়। কিভাবে প্রমাণ করা যায়? দেখো, আমি কথার কথা ধরে নিলাম, ধরো এইটা একটা টোটাল ওয়েভ, এইটা একটা টোটাল ওয়েভ, ঠিক আছে? এটা একটা ওয়েভ, কোনো সন্দেহ নেই। এই যে পুরো একটা কমপ্লিট ওয়েভ, তাহলে এর পাথ কত? এখান থেকে এখানের মধ্যে পাথ কত? পাথ ডিফারেন্স কত? এখান থেকে এইটা পাথ ডিফারেন্স হচ্ছে কি? পাথ ডিফারেন্স হচ্ছে ল্যামডা, ঠিক আছে? পাথ কেন ল্যামডা? পাথ তো ল্যামডা, টোটাল ডিস্টেন্সটাই তো ল্যামডা। এবার তুমি ভালো করে খেয়াল করে দেখো, একটা কমপ্লিট ওয়েভ কিন্তু আমি নিয়ে নিয়েছি, কমপ্লিট ওয়েভ নিয়েছি বলেই পাথ ডিফারেন্সটা ল্যামডা হয়েছে। আর একটা কমপ্লিট ওয়েভের সবসময় ফেজ ডিফারেন্স কত থাকে জানো? 360 মানে 2 পাই। এটা মনে রাখতে হয়। এটা মনে রাখার জন্যও টেকনিক আছে, কিন্তু তার জন্য আমাকে অনেক ডিটেলে ঢুকতে হবে, পুরো সেই সার্কেল নিয়ে আমাকে দেখাতে হবে, 4টে ফেজে দেখাতে হবে, মুশকিল হয়ে যাবে। একটুখানি মনে রাখো যে টোটাল একটা ওয়েভ যখন কমপ্লিট হয় তখন 360 ওদের ফেজ ডিফারেন্স হয়, ঠিক আছে? বা দশা পার্থক্য 360 হয়। তাহলে পাথ ডিফারেন্স যখন ল্যামডা, তখন দশা পার্থক্য বা ফেজ ডিফারেন্স কত? 2 পাই। মানে 2 পাই মানে কত? পাই মানে 180 ডিগ্রি, 2 পাই মানে 360, ঠিক আছে? তাহলে ঐকিক নিয়ম বড়, পাথ ডিফারেন্স যখন 1, তখন ফেজ ডিফারেন্স কত? 2 পাই বাই ল্যামডা। পাথ ডিফারেন্স যখন কত? এখানে কি পাথ ডিফারেন্স? ডেল এক্স। তাহলে ফেজ ডিফারেন্স কত? 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল এক্স, তাই না? 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল এক্স। আর এইটাকেই কি বলা হচ্ছে? এইটাকেই ফেজ ডিফারেন্স বলা হচ্ছে, ডেল ফাই বলা হচ্ছে, বুঝতে পারলে? তাহলে ডেল ফাই ইকুয়াল টু কি হলো? ডেল ফাই ইকুয়াল টু, ওইটা লিখে দেবো 2 পাই বাই ল্যামডা ডেল এক্স, ঠিক আছে? এটা একটা মানে জাস্ট করে বের করে নেওয়া যায়। আর অনেক সময় রিলের পরীক্ষায় কি হয়, ডিরেক্ট কোশ্চেন দিয়ে দেয়, ঠিক আছে? সেখানে কি হয়, এই ভ্যালু বলে দেয়, এই ল্যামডার ভ্যালু দিয়ে দেবে আর তোমাকে বের করতে বলবে, ল্যামডা আর এক্স এর ভ্যালু দিয়ে দিয়ে বলে দেবে তোমার মানে ফেজ ডিফারেন্স কত, ঠিক আছে? সেগুলো একটু বের করতে হয়। তো তার জন্য অনেক সময় ইকুয়েশনটা মুখস্থ করার প্রয়োজন পড়ে। তো যাই হোক, এই ছিল আজকের আমাদের ওয়েব চ্যাপ্টার, ঠিক আছে? অনেকটা বড় চ্যাপ্টার, এবং সব থেকে বড় কথা হচ্ছে একটু বোঝারও চ্যাপ্টার। আমি জানি অনেকে মানে মানে বুঝতে চায় না আর কি, অনেকে আর কি জাস্ট বলে যে আমাকে রিডিং পড়িয়ে দাও, ইংরাজিতে লেখা আছে বাংলায় পড়িয়ে দাও। সেটা হলে কিন্তু ঠিকঠাক হয় না। মানে এখানে এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো না বোঝালে কিন্তু মনে রাখার মতো, মানে একটু কোশ্চেন ঘুরিয়ে দিলেই বেকার পারবে না। তোমাকে তাহলে ডিরেক্ট কোশ্চেন দিতে হবে যে ওয়েভ কি, ঠিক আছে, ও কি মানে নিউট্রাল, পজিটিভ, নেগেটিভ, নাকি কি মানে কিছুই নয়, এইরকম ভাবে কোশ্চেন দিতে হবে, সেটা চান্স কম। একটু ঘুরিয়ে ঘাড়িয়ে কোশ্চেন তো আসেই। সুতরাং একটু বুঝিয়ে আমি পড়ানোর চেষ্টা করেছি, ঠিক আছে? আরো ভালো হতো যদি আমার কাছে কিছু প্র্যাকটিক্যাল উপাদান থাকতো, আমি হাত দিয়ে দেখাতে পারতাম, সেগুলো হলে আরো ভালো হতো, কিন্তু সেটা করা যায়নি, আর কি করা যাবে, ঠিক আছে? কিন্তু আমি চেষ্টা করেছি যতটা পারা যায়, ঠিক আছে, সহজভাবে বোঝানোর, ঠিক আছে? এবং মানে যেগুলো আর কি মানে মানে এখানে ডাটা দেওয়া আছে সেগুলো তোমরা মুখস্থ তো করবেই, এবং সঙ্গে কিন্তু 2-3 বার, যদি একবারে না বুঝতে পারো 2-3 বার দেখবে, আশা করি বুঝতে পারবে। বোঝারও চেষ্টা করবে। ডাটাগুলো তো পরীক্ষায় আসে, কিন্তু এমনিও পরীক্ষায় চলে আসে, ঠিক আছে? মানে তোমার কি বলে মানে কনসেপ্ট থেকেও কিন্তু পরীক্ষায় কোশ্চেন চলে আসে। তো যাই হোক, সবাই ভালো করে পড়ো। আমি খুব শীঘ্রই এর পরের ভিডিওটা নিয়ে আসবো। দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন অ্যান্ড বাই।